আসসালামু আলাইকুম। আজকে আমরা জটিল যৌগের বা সন্নিবেশ যৌগের নামকরণ শিখব। এই নামকরণ ইন্টার থেকে শুরু করে অনার্সের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সবার জন্যই খুব গুরুত্বপূর্ণ। তা এই নামকরণ শিখতে গেলে আমাদের আগে জানা দরকার জটিল যৌগের লিগ্যান্ড কি জিনিস। যদি লিগ্যান্ড সম্পর্কে আমাদের একটু ধারণা থাকে তাহলে জটিল যৌগের নামকরণটা খুব সহজে করা যাবে। এখন আমরা জানি লিগ্যান্ড হচ্ছে যে সকল যৌগ মূলক বা আয়ন, যে সকল যৌগ মূলক বা আয়ন কমপক্ষে এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন দান করতে পারে তাদেরকে লিগ্যান্ড বলে। এই লিগ্যান্ডের অনেক রকম শ্রেণীবিভাগ আছে, সেটা একটা আলাদা প্রশ্ন। এখন নামকরণ শিখতে গেলে শুধু আমরা এইটুকু মনে রাখলে হচ্ছে যে অবস্থান্তর ধাতব মৌলের সাথে লিগ্যান্ড যুক্ত হয়ে যে সকল যৌগ গঠন করে তাই জটিল যৌগ। এ থেকে আমরা বুঝতে পারি যে জটিল যৌগ হইতে গেলে একটা অবস্থান্তর ধাতব মৌল থাকবে আর তার সাথে লিগ্যান্ড যুক্ত থাকতে হবে। এই লিগ্যান্ডের সংখ্যা কিন্তু নির্দিষ্ট, সাধারণত জটিল যৌগে 4টা অথবা 6টা করে লিগ্যান্ড যুক্ত থাকে, কিছু কিছু ব্যতিক্রম আছে। তা আমাদের এই ক্ষেত্রে জটিল যৌগের নামকরণ করতে গেলে কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আগে একটু জানা লাগবে। যদি নিয়মগুলো আমরা মনে রাখতে পারি তাহলে জটিল যৌগের নামকরণ খুব সহজে করা যাবে। তাহলে আমরা একটু নামকরণের নিয়মগুলো একটু ধাপে ধাপে সবাই লিখে নেব, কারণ এই নিয়মগুলোই মেইন। তাহলে নিয়মাবলী 1 নম্বর, জটিল যৌগের নামকরণে কেন্দ্রীয় ধাতব পরমাণুর জারণ মান নামকরণের শেষে রোমান হরফে লিখতে হবে। একটু ভালো করে খেয়াল করবো, যদি নিয়মগুলো মনে থাকে খুব সহজে পারা যাবে। 2 নম্বর, জটিল যৌগের নামকরণে প্রথমে লিগ্যান্ডের নাম, পরে ধাতুর নাম বসাতে হবে। 3 নম্বর, লিগ্যান্ডের ক্ষেত্রে প্রথমে ঋণাত্মক, তারপর প্রশম এবং শেষে ধনাত্মক লিগ্যান্ডের নাম লিখতে হবে। চার নম্বর পয়েন্টটা জৈব যৌগের মতোই, যদি একাধিক একই লিগ্যান্ড থাকে লিগ্যান্ড থাকলে ডাই, ট্রাই, টেট্রা,
ইত্যাদি বসাতে হবে। একটু খেয়াল করব, এই জায়গায় কিন্তু আমি উল্লেখ করেছি অজৈব লিগ্যান্ডের ক্ষেত্রে। অজৈব লিগ্যান্ড আর জৈব লিগ্যান্ড কিন্তু চেনা লাগবে। যদি অজৈব লিগ্যান্ড থাকে তবেই কিন্তু ডাই ট্রাই টেট্রা ইত্যাদি বসবে, আর যদি অজৈব লিগ্যান্ড না হয় জৈব লিগ্যান্ড হয়। একাধিক জৈব লিগ্যান্ডের ক্ষেত্রে বিশ, 30, টেট্রাইকস, এটা অনেক জায়গায় টেট্রাইকিস আছে, তারপরে পেন্টাকিস, হেক্সাকিস, হেপ্টাকিস, এইভাবে বসাইতে হবে। তাহলে এইখানে একটু খেয়াল রাখতে হবে যে আমার লিগ্যান্ডটা অবশ্যই জৈব নাকি অজৈব। যদি জৈব লিগ্যান্ড হয় সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই 20, 30 এইভাবে বসবে, আর যদি লিগ্যান্ডটা অজৈব হয় তাহলে স্বাভাবিকভাবে ডাই ট্রাই টেট্রা ইত্যাদি বসবে। হয়েছে লেখা? হয়েছে? দেখো 6 নাম্বার পয়েন্ট, জটিল যৌগ যদি আয়নিক প্রকৃতির হয়, জটিল যৌগ আয়নিক প্রকৃতির হয়, আগে আয়নিক অংশের নাম, আগে আয়নিক অংশের নাম, তারপর লিগ্যান্ডের নাম দিয়ে নামকরণ করতে হবে। এবং এক্ষেত্রে নামকরণ দুই ভাগে হবে। যখন উদাহরণ দেব তখন এ সম্পর্কে বিস্তারিত বলবো, শুধু আগে মনে রাখি যে জটিল যৌগ যদি আয়নিক প্রকৃতির হয় তখন কোন অংশের নাম আগে হবে? আয়নিক অংশের নাম আগে। কিন্তু বলছিলাম যে লিগ্যান্ডের নামকরণ আগে করতে হবে, কিন্তু যৌগটা যদি আয়নিক প্রকৃতির হয় তাহলে অবশ্যই আগে কোন অংশের নাম? আয়নিক অংশের নাম, তারপরে যায় লিগ্যান্ডের নাম। 7 নম্বর, সেতু গঠনে, সেতু গঠনে কোনো জটিল যৌগ হলে, জটিল যৌগ হলে সেতু লিগ্যান্ডের নামকরণের পূর্বে মিউ বসাতে হবে। এই সেতু লিগ্যান্ড কি জিনিস আমরা উদাহরণের ভিতরে দেখাই দেবো সবকিছু। তাহলে কি বলেছি, সেতু গঠনে কোনো জটিল যৌগ হলে সেতু গঠনের নামকরণের ক্ষেত্রে কি করা লাগবে? মিউ বসাতে হবে। 8 নম্বর, জটিল যৌগ ঋণাত্মক চার্জ বিশিষ্ট হলে, ঋণাত্মক চার্জ বিশিষ্ট হলে ধাতুর নামের শেষে, ধাতুর নামের শেষে এট বসাতে হবে। এট বসাতে হবে। যদি যেমন বলি, আমরা জানি আয়রন, আয়রনকে আমরা ফেরাস, ফেরেট এরকম বলি। আবার যদি প্লাটিনাম থাকে তাহলে প্লাটিনাম থেকে হয়ে যাবে প্লাটিনেট, মানে এট উচ্চারণ করতে হবে। অ্যালুমিনিয়াম থাকলে হয়ে যাবে অ্যালুমিনেট। এইভাবে যে আমার যদি চার্জ থাকে তখন আয়রন হয়ে যাবে কি? ফেরেট। প্লাটিনাম কি হয়ে যাবে? প্লাটিনেট। অ্যালুমিনিয়াম থাকলে অ্যালুমিনেট, এইভাবে হয়ে যাবে। যদি এই কয়টা নিয়ম আমরা মনে রাখি মোটামুটি, তাহলে বেশিরভাগ জটিল যৌগের কাজ আমার এখানে হয়ে যাবে। আরেকটা কথা মনে রাখতে হবে, নামকরণ সবসময় একসাথে লিখতে হবে, পুরোটা একসাথে হবে। যত বড়ই নাম হোক পুরোটা একসাথে হবে। শুধু এইটার ক্ষেত্রে নামটা কয় ভাগে হবে? 2 ভাগে হবে। আর সব জায়গায় নামকরণ কি হবে? পুরোটা একসাথে হবে। আমরা কয়েকটা উদাহরণ দেখবো, উদাহরণ দেখলে জিনিসটা খুব সহজ হয়ে যাবে। মনে করো খুব বেসিক একটা উদাহরণ,
এই উদাহরণ সব জায়গায় কম বেশি আছে যে FeNH3 6 2+। তাহলে প্রথম কাজ আমার জটিল যৌগ এটা কিনা সেটা দেখতে হবে। তাহলে জটিল যৌগ হইলে সেখানে অবশ্যই কি থাকবে, একটা অবস্থান্তর ধাতু থাকবে, তার সাথে কি থাকবে, লিগ্যান্ড থাকবে। তাহলে এই অ্যামোনিয়া একটা লিগ্যান্ড, আর এই Fe হচ্ছে একটা অবস্থান্তর মৌল। তাহলে এখন এইখানে আমার লিগ্যান্ড কি একটাই আছে নাকি ভিন্ন ভিন্ন লিগ্যান্ড আছে? একটাই লিগ্যান্ড আছে, তাহলে অবশ্যই আগে তার নাম বলতে হবে। এখন লিগ্যান্ড কয়টা আছে? 6টা আছে। এবং এটা কি জৈব লিগ্যান্ড নাকি অজৈব লিগ্যান্ড? অজৈব লিগ্যান্ড। তাহলে অজৈব লিগ্যান্ড হলে 6টা থাকলে তাকে কি বলতে হয়, হেক্সা। আর লিগ্যান্ড হিসেবে অ্যামোনিয়ার নামটাকে বলতে হয় অ্যামিন। লিগ্যান্ড হিসেবে কিন্তু নামকরণ চেঞ্জ হয়ে যায় সবসময়, লিগ্যান্ড হিসেবে নামকরণ কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। ওটাকে অ্যামিন বলতে পারি, আবার এইভাবেও আলাদা করে লিখতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে এখানে আমার কয়টা লিগ্যান্ড আছে? 6টা। তাহলে তাকে কি বলতে হবে, হেক্সা অ্যামিন অথবা অ্যামিন, তুমি যেটা বলবো ওটা কোনো সমস্যা নেই, হেক্সা অ্যামিন। এখন এই যে আয়রন, এই আয়রনের এখানে চার্জটা কি আছে, ধনাত্মক। যদি চার্জটা ঋণাত্মক হতো তাহলে আমি কিন্তু আয়রনকে অবশ্যই ফেরেট বলতাম, যেহেতু এখানে ধনাত্মক আছে তাহলে যে নাম সেই নামই বসবে। এখন আয়রনের চার্জ বের করতে হবে। চার্জ বের করার নিয়ম কি, এই আয়রনকে ধরবো এক্স, ওর সাথে যে লিগ্যান্ড আছে অ্যামোনিয়া, অ্যামোনিয়ার কি কোনো চার্জ আছে? তাহলে অ্যামোনিয়ার চার্জ নেই, তাহলে চার্জ না থাকলে তাকে আমরা ধরি 0। কয়টা অ্যামোনিয়া আছে? 6টা, ইকুয়াল টু কত, 2+। তাহলে সেখান থেকে আমরা x সমান কি পাচ্ছি, 2+। অর্থাৎ এই যৌগে আয়রনের চার্জ কত আছে বা জারণ মান কত আছে, 2+। তাহলে সেইটা কিন্তু আমাদের রোমান হরফে লেখার কথা। তাহলে হেক্সাঅ্যামিন আয়রন, এইখানে রোমান হরফে লিখতে হবে এইভাবে, হেক্সাঅ্যামিন আয়রন, ওই যে 2, ওইটা ওইভাবে লিখতে। এখন চার্জ থাকলে শেষে আমরা কি লিখে দেব, আয়ন লিখে দেব। এই যে উদাহরণটা, এই উদাহরণটার ক্ষেত্রে আমি হচ্ছে 2+ না দিয়ে পাশে যদি একটু ক্লোরিন দিতাম, হ্যাঁ তখন হ্যাঁ আমি দেখতেছি। মনে করো ওই একই উদাহরণে 2+টা নাই, এখানে আছে এইভাবে দিয়ে, এখানে Cl2 এইভাবে আছে। তাহলে এইভাবে থাকলে আমার বুঝতে হবে আমার কিন্তু জটিল যৌগের অংশটুকু এইটুকু কিন্তু জটিল যৌগের অংশ না। মনে রাখতে হবে জটিল যৌগের অর্থাৎ থার্ড ব্র্যাকেটের ভিতরে যেটুকু আছে ওইটুকু আছে লিগ্যান্ড হিসেবে বসবে, ওইটুকু কি হিসাবে বসবে, লিগ্যান্ড হিসেবে। আর থার্ড ব্র্যাকেটের বাইরে যদি কেউ থাকে সেটা বসবে মূলক হিসাবে। কি হিসাবে, মূলক হিসাবে। আবার বলতেছি, যদি কখনো এরকম হয় থার্ড ব্র্যাকেটের ভিতরে আমার লিগ্যান্ড আছে, বাইরেও লিগ্যান্ড আছে, তাহলে ভিতরে যে লিগ্যান্ডটা আছে ওইটাকে আমরা মূলত লিগ্যান্ড হিসেবে ধরবো, আর বাইরে যদি কোনো কিছু থাকে সেটাকে আমরা কি হিসেবে ধরবো, মূলক হিসেবে ধরবো। এখন মূলকের নাম কিন্তু আলাদা, আবার লিগ্যান্ডের নাম কিন্তু আলাদা। যেমন মনে করো এইটা যদি কোনো কারণে থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকে তখন সে লিগ্যান্ড হলে তার নাম বলতেছি আমি ক্লোরো। কিন্তু এইটা যদি বাইরে থাকে থার্ড ব্র্যাকেটে, যেখানে যেরকম বাইরে আছে, বাইরে থাকলে তার নাম হয়ে যাবে ক্লোরাইড। তাহলে মূলক হিসেবে নাম আলাদা, লিগ্যান্ড হিসেবে কিন্তু নাম আলাদা। থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকলে লিগ্যান্ড হিসেবে কাউন্ট করব, থার্ড ব্র্যাকেটের বাইরে থাকলে মূলক হিসেবে কাউন্ট করব। মূলক হইলে নাম কি হয়ে গেল, ক্লোরাইড। লিগ্যান্ড হইলে নাম কি হয়ে যাবে, ক্লোরো। তাহলে এখন যদি আমরা এইটার নামকরণ বলি যে এইটার নামকরণ আমি কিভাবে করব, তাহলে সবসময় লিগ্যান্ডের নাম আগে। তাহলে কয়টা আছে, 6টা আছে। তার মানে অবশ্যই আমি তাকে কি বলতেছি, হেক্সাঅ্যামিন। এবার আমার এখানে কি ছিল, আয়রন ছিল, এরও আমার মুখ্য যোজনী বের করতে হবে বা জারণ মান বের করতে হবে। তাহলে জারণ মান বের করার নিয়ম কি, আয়রনকে কত ধরবো, এক্স ধরবো। ধরো আমি যে নিচে করতেছি যে আয়রনকে কি ধরলাম, এক্স। এখন এর সাথে অ্যামোনিয়ার কোনো চার্জ আছে নাই, তাহলে 0। এই ক্লোরিনের চার্জ কত, -1 আছে, কয়টা, 2টা, তার মানে কি -2। এই যৌগের উপর কোনো চার্জ আছে, চার্জ নাই, চার্জ না থাকলে কত, 0। তাহলে আমি এক্স ইকুয়াল টু কত পাচ্ছি, অবশ্যই সেই 2+ পাচ্ছি। তাহলে এখানেও আয়রনের চার্জ কত, 2। তাহলে কি বলবো, হেক্সাঅ্যামিন আয়রন, তোমরা কিন্তু একসাথে লিখবা আয়রন 2, এটুকু লেখা শেষ। এবার বাইরে কি আছে, ক্লোরিন আছে। ক্লোরিন যদি বাইরে থাকে তাকে কি হিসেবে বসাতে হবে, মূলক হিসেবে। তাহলে মূলক হলে সেটা কি হয়ে যাবে, ক্লোরাইড। তাহলে নামটা কি হয়ে গেল, হেক্সাঅ্যামিন আয়রন 2 ক্লোরাইড। বুঝছি? দেখো আমি আরো উদাহরণ নেব। মনে করো আছে এরকম যে CONH3 Cl3 এরকম একটা যৌগ আছে। এখন এই ক্ষেত্রে লিগ্যান্ড কি একটা, 2টা লিগ্যান্ড আছে। কি কি, একটা আছে অ্যামিন আর একটা আছে কি, ক্লোরো। তাহলে আমার কিন্তু আগে বুঝতে হবে যে এই লিগ্যান্ডটা কি ধনাত্মক ঋণাত্মক প্রশম নাকি এই লিগ্যান্ডটা ধনাত্মক ঋণাত্মক প্রশম। তাহলে এইখানে আমরা জানি কি যে অ্যামিনের বা অ্যামোনিয়ার কোনো চার্জ নেই,
আর এখানে ক্লোরিনের চার্জ কি মাইনাস, তাহলে অবশ্যই নামকরণের সময় ক্লোরিনের কথা আগে বলতে হবে। আর যেহেতু সে থার্ড ব্র্যাকেটের ভিতরে বসছে তাহলে তাকে অবশ্যই কি হিসাবে ডাকতে হবে, লিগ্যান্ড হিসেবে ডাকতে হবে। তাহলে কয়টা ক্লোরিন আছে, 3টা, তাহলে এটার নাম কি হবে, ট্রাইক্লোরো। এবার অ্যামোনিয়া কয়টা আছে, 3টা, তাহলে এটাও কি ট্রাইঅ্যামিন। এই নাম কিন্তু একসাথে হবে, ট্রাইঅ্যামিন। ধাতুটা কি আছে, কোবাল্ট, কোবাল্ট। আর এখানে আমার তারপরে কোবাল্টের চার্জ কত সেটা বের করতে হবে। তাহলে কোবাল্টকে আমি ধরবো এক্স, অ্যামোনিয়ার কোনো চার্জ হয় না 0, ক্লোরিনের চার্জ -1 গুণ 3, -3 ইকুয়াল টু কত 0, তাহলে এক্স ইকুয়াল টু কত +3। তো আমরা এখানে অবশ্যই রোমান হরফে কি বসবে, 3 বসবে। বাইরে কোনো কিছু আছে, চার্জ আছে, তাহলে ওইভাবেই থেকে যাবে। যদি চার্জ থাকতো আর লিখতাম, চার্জ না থাকলে ওইভাবে রেখে দেবো। বুঝছি? এখানে একটা উদাহরণ আছে যে বাইরে থার্ড ব্র্যাকেটের বাইরে আছে K2, হ্যাঁ তারপর আছে হ্যাঁ 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 আমি দেখাবো সব। তাহলে আছে কি K2, বলো K2, তারপর আছে থার্ড ব্র্যাকেট, তারপর আছে নিকেল, নিকেল, তারপর আছে CN4 থার্ড ব্র্যাকেট ক্লোজ, CN4 হোল থার্ড ব্র্যাকেট ক্লোজ। এখানে কোনো চার্জ নাই, এখানে চার্জ যদি না থাকে তাহলে তো যৌগ মিলবে না। এখানে চার্জ 2 2 4, আচ্ছা ঠিক আছে, চার্জ নেই ভাবে করে দিই, কোনো সমস্যা দেখো। আচ্ছা ঠিক আছে, এখন এইটা আগে আমার বুঝতে হবে, আমার জটিল অংশ কতটুক, এইটুক জটিল অংশ। জটিল অংশের বাইরে এইটা কি কোনো মূলক নাকি ধাতু? যদি ধাতু থাকে সেই যৌগটাকেই বলা হয় আয়নিক প্রকৃতির। একটা পয়েন্টে লিখছিলাম কিন্তু যে যৌগ যদি আয়নিক প্রকৃতির হয়, মনে আছে কিনা? সামনের অংশটা ধাতু, হ্যাঁ সামনের এটা সামনে থাকুক পিছনে থাকুক, ধাতু কোনা সেটা কথা। যদি ধাতু হয়, থার্ড ব্র্যাকেটের বাইরে যদি কখনো ধাতু থাকে, ওই যৌগটাকে বলা হয় আয়নিক প্রকৃতির যৌগ। হ্যাঁ, যদি থার্ড ব্র্যাকেটের বাইরে কোনো ধাতু থাকে, এবং এই ক্ষেত্রে নামকরণটা কিন্তু মাঝখানে স্পেস দিয়ে 2 ভাগে লিখতে হবে, এবং এই ধাতুর নাম আগে লিখতে হবে। দেখো আমরা যদি একটু ব্যাকে খেয়াল করি, যে ব্যাকে কিন্তু আমার এরকম ছিল নামকরণের নিয়মে, এই যে এখানে ছিল যে জটিল যৌগ আয়নিক প্রকৃতির হলে আগে কোন অংশের নাম, আয়নিক প্রকৃতির নাম, তারপরে কোন অংশের নাম, তারপরে আসছে আমার লিগ্যান্ডের নাম। তাহলে আয়নিক প্রকৃতি বলতে আমি কোন অংশ বোঝাচ্ছি? আয়নিক প্রকৃতি বলতে আমি সাধারণত বোঝাচ্ছি ধাতুর যে অংশটা আছে ওই অংশটাকে, আর তারপরে যে আমার কার নাম করতে হবে, লিগ্যান্ডের নাম করতে হবে। তাহলে এই যে উদাহরণ, এই উদাহরণে আমার কি আছে, এই উদাহরণে আমার ধাতু আছে কি পটাশিয়াম, তাহলে ওর নাম কিন্তু যেমন আছে তেমনই বসবে, অন্য কোনো পরিবর্তন নেই। এখন তুমি বলতে পারো যে এখানে তো 2টা পটাশিয়াম আছে, 2টা কোনো কিছু ব্যাপার না, ডাইরেক্ট পটাশিয়াম। কি আছে সেটা কথা, তাহলে এখানে কি আছে, পটাশিয়াম। এখন কি বলেছি, এই নামটা 2 অংশে বিভক্ত হবে, তার মানে পটাশিয়ামের সাথে স্পেস হবে, একসাথে না। এবার বাকিটুক স্বাভাবিক যে নিয়ম, তাহলে কয়টা সায়ানাইড আছে, 4টা, তাহলে তাকে কি বলবো, টেট্রাসায়ানো। এবার আমার এখানে আছে কি নিকেল, এই নিকেলের কি করতে হবে, এবার চার্জ বের করতে হবে। নিকেল, নিকেলের কি বের করতে হবে, চার্জ বের করতে হবে। তাহলে নিকেলের চার্জ যখন আমি বের করবো, নিকেলকে ধরবো এক্স, পটাশিয়ামের চার্জ কত, 2টার জন্য +2, সায়ানাইডের চার্জ কত -4, ওই পাশে কোনো কিছু নেই তাহলে 0, তাহলে x ইকুয়াল টু তখন কত বসছে আমি +2। তাহলে এই জায়গায় নিকেলের জায়গায় কত বসবো, নিকেল 2, কোনো চার্জ নেই তাই যেরকম আছে সেরকম বসে দেবে। বুঝছি কিনা? দেখো আমরা বোর্ড পরীক্ষার কয়েকটা যদি একটু করি তাহলে জিনিসগুলো আস্তে আস্তে সবগুলো চলে আসবে। উদাহরণ, বোর্ড পরীক্ষার কিছু করলে, প্র্যাকটিস করলে বারবার একইটা ঘুরে ফিরে একই নিয়মের তা আসে। দেখো একটা প্রশ্ন আছে এরকম যে NiDMg হোল 2, NiDMg হোল 2 বোর্ড পরীক্ষার প্রশ্ন। এখন এইখানে কি খেয়াল করতে, আমি তো ডিএমজি দ্বারা তো কোনো যৌগ চিনি না, তাহলে এই ডিএমজির কিন্তু একটা পূর্ণ রূপ আছে, ওইটা পূর্ণ নাম হচ্ছে ডাইমিথাইল গ্লাইঅক্সিমেটো। নাম কি, ডাইমিথাইল গ্লাইঅক্সিমেটো। এখন দেখো আমাদের সাধারণত এই যে জটিল যৌগের নামকরণ করতে গেলে আগে কিন্তু লিগ্যান্ডগুলোর নাম সব জেনে আসতে হয়। এখন আমি এই অধ্যায়ের নামকরণের শেষে লিগ্যান্ডের একটা ছক দিয়ে দেবো, ওই ছকের নামগুলো যদি মুখস্থ করে ফেলায় তাহলে সবগুলো কিন্তু চলে আসবে। তাহলে কি আছে, নিকেলের সাথে ডিএমজি আছে, কয়টা আছে, 2টা আছে। দেখো আমি এটার নাম কি বলতেছি, ডাইমিথাইল
ডাইমিথাইল গ্লাইঅক্সিমেটো। এই যে ডাইমিথাইল গ্লাইঅক্সিমেটো নামটা শুনে কি মনে হচ্ছে, কি জৈব নাকি অজৈব? জৈব। আচ্ছা, জৈব যদি হয় তখন দুইটা থাকলে কি বসানোর কথা? বীজ বসানোর কথা। জৈব হলে কি বীজ ত্রিশ এভাবে বসবে, তাহলে এই সামনে অবশ্যই কি বসাতে হবে? বীজ বসাতে হবে। বীজ বসায় আমরা এইটুকু একটা ব্র্যাকেটে দিলে। এইবার নিকেল আছে এখানে, তাহলে নিকেলের জন্য আমি লিখলাম নিকেল। এখন এই যে গ্লাইঅক্সিমেট, ওর চার্জ আসছে -1, ওর চার্জ কত? -1। তাহলে এখানে নিকেলের চার্জ কত আছে? অবশ্যই +2 আছে, এখানে বসাই দেবো 2। সব জটিল যৌগে না, মানে আমার যদি জৈব লিগ্যান্ড হয় তাহলে ওই নামটা লেখার সময় আমি ওখানে ব্র্যাকেট দিতে পারি। ব্র্যাকেট না দিলেও হবে, তো সমস্যা নেই, ব্র্যাকেটটা দিলে ভালো হয়, ব্র্যাকেট না দিলেও হবে। যেমন আমি আরেকটা নামকরণ লিখি, CR6H5NC6। এইটার নাম হচ্ছে ফিনাইল আইসোসায়ানাইড। ফিনাইল আইসোসায়ানাইড। এটাও কি জৈব লিগ্যান্ড নাকি অজৈব লিগ্যান্ড? জৈব লিগ্যান্ড। জৈব লিগ্যান্ড এবং কয়টা আছে? 6টা আছে। যদি 6টা থাকে তারা আমরা কি বলবো? হেক্সাকিস। মনে আছে কিনা? 6টা থাকলে কি বলতে হবে? হেক্সাকিস। তাহলে নিশ্চয়ই আমার এর আগে কি উচ্চারণ করতে হবে? হেক্সাকিস দিয়ে আমি এইটুকু কি করতে পারি? ব্র্যাকেটে দিতে পারি। ব্র্যাকেট না দিলেও খুব বেশি সমস্যা নেই। এখন এখানে আমার কয়টা আছে? 6টা আছে, তাই আমি বললাম আমি হেক্সাকিস। ফিনাইল এবার কি আছে? ক্রোমিয়াম আছে, তাহলে আমি সেখানে কি লিখবো? ক্রোমিয়াম। এখন দেখো এখানে কি ক্রোমিয়ামের চার্জ দেওয়া আছে? দেখো ক্রোমিয়ামের কিন্তু কোনো চার্জ দেওয়া নেই, মানে এখানে আমার দেখো উপরে কোনো চার্জ দেওয়া নেই, এবং এটার কিন্তু চার্জ হয় না। এই যে ফিনাইল আইসোসায়ানাইড এর কি নেই? চার্জ নেই। তাহলে সেক্ষেত্রে আমি এই পাশে কিন্তু আর কিছু লিখতে পারতেছি না। বুঝছি কিনা দেখো? হ্যাঁ, কোন রোমান। এখন যদি তোমার কেউ এখানে এরকম লিখে দেয়, তখন তুমি সাথে সাথে এখানে কি করবা? অবশ্যই 3 বসাবা, বসায় আবার কি লিখবা? আয়ন লিখবা। বুঝছি কিনা? না, চার্জ থাকলে আয়ন দিতে হবে অবশ্যই। জি, চার্জ থাকলে আয়ন দিবা। তারপরে দেখো আরেকটা লিখি, আচ্ছা এরকম H2O4 Fe, তারপরে আছে OH Fe H2O4 ব্র্যাকেট, এখানে আছে SO4 তাহলে আছে H2O4 FeOH OH FeOH4, তারপর আছে SO4 দেখো এইটা যদি আমরা বুঝি, কয়টা ধাতু আছে? এই একটা ধাতু, এই একটা ধাতু, ওদের মাঝখানে দেখো একটা লিগ্যান্ড দ্বারা যুক্ত আছে, একটা লিগ্যান্ড দ্বারা যুক্ত আছে। যদি কখনো এরকম হয় দুইটা ধাতব পরমাণু এই মাঝখানে কোনো লিগ্যান্ড দ্বারা যুক্ত আছে, ওই যৌগটাকে বলে সেতু গঠন যৌগ। কোন যৌগ? সেতু গঠন। আবারও বলতেছি, দুইটা ধাতব পরমাণু যদি আমার লিগ্যান্ড দ্বারা একসাথে যুক্ত থাকে, একটা লিগ্যান্ড দ্বারা একসাথে যুক্ত থাকে, ওই যৌগটাকে আমরা কি বলি? সেতু গঠন যৌগ। তাহলে সেতু গঠন যৌগ থাকলে লিগ্যান্ডের নামের পূর্বে কি বসাতে হয়? মিউ বসাতে হয়। তাহলে এই ক্ষেত্রে একটু বুঝতে হবে কিন্তু, এই যে পানি আছে, এই পানি কি সেতুতে যুক্ত নাকি সেতু ছাড়া যুক্ত? এই পানি না, সেতুতে যুক্ত না, সেতু ছাড়া যুক্ত। সেতুতে আছে এইটা আর এইটা, একটু ভালো করে খেয়াল করো। সেতুতে আছে OH, বাকি দুইজন তো সেতুতে নাই। তাহলে সেতুতে না থাকলে তার নামের আগে কিন্তু মিউ বসানো যাবে না। সেতুতে যেটুকু আছে
তার নামের আগে মিউ আসবে। তাহলে এই ক্ষেত্রে আমার কয়টা আছে? 4 আর 4 মোট 8টা আছে। তাই আমি তাকে কি বলতেছি? অক্টা অ্যাকুয়া। পানিকে লিগ্যান্ড হিসেবে বসালে তার নাম কি বসে? অক্টা অ্যাকুয়া। এইবার আমার এইখানে কয়টা আছে? ওইস 2টা আছে। তাহলে 2টা থাকলে আমি তার আগে কি বসাই নেবো? অবশ্যই মিউ বসাই নেব। বুঝি কিনা দেখো, তাহলে অক্টা অ্যাকুয়া মিউ বসাই নেব। এইবার তারপর কি বলবো? ডাই হাইড্রোক্সো। বুঝছি কিনা? ওইস থাকলে তাকে হাইড্রোক্সিল বলা হয়, আর এই ক্ষেত্রে আমরা কি বলবো? হাইড্রোক্সো। কয়টা আছে? 2টা আছে, তাই কি বলেছি? ডাই হাইড্রোক্সো। এইবার আমার এখানে আয়রনও কয়টা আছে? 2টা আছে, তাহলে কি লিখবো? ডাই আয়রন। এইবার আমার চার্জ বের করতে হবে। চার্জ যদি বের করি, দেখো আয়রন তো 2টা আছে, আমি তার জন্য কি ধরতেছি মূলত এখানে? 2x। বুঝি কিনা দেখো? পানির কি কোনো চার্জ আছে? পানির চার্জ না থাকলে কত ধরবো? 0। এবার ওইসের কি চার্জ আছে না নাই? কত? -1। কয়টা ওইস আছে? 2টা। তাহলে 2টা ওইসের জন্য কত? -2। আবার বাইরে দেখো সালফেট আছে, একটা সালফেটের চার্জ কত? -2। 2টা চার্জ কত? -4। তাহলে এটা সমান সমান কি? 0। তাহলে আমি যদি এক্স এর মান বের করি, তাহলে এক্স সমান সমান কত? দেখো 3+। তার মানে এই জায়গায় আমার কত লিখতে হবে? আয়রন 3। এইবার বাইরে যদি কোনো কিছু থাকে তাকে কি হিসেবে ধরতে হবে? কি হিসেবে? মূলক। মূলক হলে তার নাম কি? ওর নাম কি? সালফেট। না, এই ক্ষেত্রে ঋণাত্মক লিগ্যান্ডের নাম আগে না, সেতুর নাম আছে এই যে পরে লিখেছি। আগে স্বাভাবিকটা, এই যে এইটা সেতুতে থাকলে তখন আমার হিসাবটা অন্যরকম হয়ে যাচ্ছে। বুঝছি? আবার বলতেছি নামকরণ নিয়মটা কিভাবে হবে। আগে আমরা কি করব? আগে হচ্ছে আমাদের এই যে যৌগটা আছে, আমি আগে দেখবো এটা সেতুতে আছে নাকি নাই। সেতুতে থাকলে আমি দেখবো সেতু লিগ্যান্ড কে, এটা সেতু লিগ্যান্ড, এই তো সেতু লিগ্যান্ড। ওইটার পূর্বে কি বসাতে হবে? মিউ বসাতে হবে। আর সেতু বাদে বাকি যে অংশ, তাহলে এই যে পানিকে লিগ্যান্ড হিসেবে বসালে কি বলতে হয়? অ্যাকুয়া। তাহলে মোট কয়টা আছে? 4টা 8টা। তাই এটার নাম কি হয়ে যাবে? অক্টা অ্যাকুয়া। বুঝতে পারছি? দেখো আমরা আরেকটা শিখি, আরেকটা যদি করে তাহলে জিনিসটা আরো ভালো হবে। ধরো এরকম আছে NH3 হোল 4 CO, এখানে আছে NH2 OH CO NH3 হোল 4। এর বাইরে মনে করো এর বাইরেও সালফেট আছে, SO4 2 সালফেট আছে, এর বাইরেও সালফেটই আছে, SO4 হোল 2। তাহলে আছে NH3 হোল 4, NH3 হোল 4, বাইরে সালফেট, এইভাবে আছে। দেখো যদি আমি খেয়াল করি এইখানে এই লিগ্যান্ডটা কি? সেতু গঠনের লিগ্যান্ড। এটাও কি? সেতু গঠনের লিগ্যান্ড। তো সেতু গঠনের লিগ্যান্ড মানে ওদের নামের পূর্বে অবশ্যই কি বসবে? মিউ বসবে। এখন ওই দুইটা তো একই লিগ্যান্ড না, তাহলে আগে আমার প্রথম কাজ কি? এইটুক আর এইটুকির নাম লিখে নিয়ে, ওই দুইটা তো একই আছে, তাহলে এখানে কি হবে? অক্টাঅ্যামিন। অক্টাঅ্যামিন। এইবার এখানে কি আছে? একটা আছে NH2, একটা কি আছে? OH। দেখো এই NH2 থাকলে তাকে বলা হয় অ্যামিডো। এর চার্জ কিন্তু -1। অ্যামিডোর চার্জ কত? -1। আর এখানে OH থাকলে তার নাম কি বললাম একটু আগে? হাইড্রোক্সো। এর চার্জ কত? -1। তাহলে এখন আমার কথা আছে কি? দুইটাই তো ঋণাত্মক লিগ্যান্ড, তাহলে আমি কার নাম আগে বলবো? দেখো অ্যালফাবেট অনুসারে যে আগে, তার নাম সবসময় আগে বলতে হবে। তার মানে কি? তুমি অ্যামিডো উচ্চারণ করো কোন অক্ষর আসে? এ অক্ষর আসে। আর হাইড্রোক্স উচ্চারণ করো এইচ উচ্চারণ আসে। তাহলে যে আগে তারটা আগে বলবো। তাহলে এখানে আগে কে? অ্যামিডো। তাহলে কেমন লিখতে হবে? মিউ দিতে হবে, কিন্তু মনে আছে কিনা? সেতু লিগ্যান্ড, তাহলে মিউ অ্যামিডো। মিউ অ্যামিডো। আবার এটাটাকেও কি দিতে হবে? মিউ দিতে হবে। তাহলে মিউ হাইড্রোক্সো। এবার আমার ধাতু কি আছে? কোবাল্ট। তাহলে কি হবে? ডাই কোবাল্ট। এবার কি আছে? আমার চার্জটা বের করতে হবে। তাহলে চার্জ যদি বের করি, এই অ্যামোনিয়ার কোনো চার্জ হয় না, তাহলে কোবাল্টের জন্য ধরবো আমরা 2x, দুইটা আছে তাই। এবার ওই যে NH2 চার্জ হয় -1,
এই OH এর চার্জ হয় -1, ওপাশে সালফেটের চার্জ হয় -4 = 0, তাহলে x = দেখো আমি সেই 3+ পাচ্ছি। বের করো, চার্জ বের করো। তাহলে ডাইকোবাল্ট এখানে কি লিখবো 3। এইবার এটা আবার কি আছে সালফেট। এই যে খুব বেশি কঠিন তা কিন্তু না, তোমরা যদি নামকরণ নিয়মগুলো মনে থাকে তাহলে কিন্তু সহজ হবে, বুঝছি? এই যে আরেকটা যৌগ আছে, একটু আগে দেখাইছিলাম এরকম একটা, যে K2 PtCl6 এইভাবে আছে। তাহলে আমার সবার প্রথম কি দেখার কথা, যে এই যৌগটা কোন প্রকৃতির। দেখো বাইরে তার কি আছে, ধাতু আছে। বাইরে ধাতু থাকলে যৌগটা কোন প্রকৃতির হয়? কোন প্রকৃতির? আয়নিক প্রকৃতির। আয়নিক প্রকৃতির হলে নিয়ম কি, আগে ধাতুর নাম। তাহলে ধাতু কি? পটাশিয়াম। এইবারকার নাম, লিগ্যান্ডের নাম কয়টা আছে? 6টা আছে। জৈব না অজৈব? অজৈব। তাহলে কি হবে? হেক্সা কোলোরো। এবার এই প্লাটিনামের চার্জ বের করতে হবে আবার। প্লাটিনামের চার্জ যখন আমি বের করবো, প্লাটিনামকে কত ধরবো? x ধরবো। এবার এখানে পটাশিয়ামের চার্জ কত? 2+, ক্লোরিনের চার্জ কত? -6 = 0, তাহলে x = কত? 4+। তাহলে এখানে কত বসবে? প্লাটিনাম 4। তারপরে কি হবে? হ্যাঁ আছে, আর কিছু নাই, তাহলে তো প্লাটিনাম 4 থেকে যাবে যা আছে। দেখো বলছি কিনা? জি, কোবাল্ট কয়টা আছে? 2টা আছে। 2টার জন্য 2x। এবারে এই অ্যামোনিয়ার কোনো চার্জ নেই, তাহলে 0। এই NH2 অ্যামিড ওর চার্জ কত? -1। OH এর চার্জ কত? -1। তাহলে -1 সালফেটের চার্জ কত? -2। আছে কয়টা? 2টা। তাহলে কত হয়ে গেল? -4। তাহলে সেটা দিয়ে বের করেছি। এটা কি বুঝেছি? দেখো এবার আমরা একটু আয়নেরটা দেখবো। আয়নেরটা দেখবো। হ্যাঁ পাইছি। দেখো এরকম আছে, Pt NH3 Cl4। ও সরি ভুলে গেছে, এখানে 3 মুছে লিখি। Pt NH3 Cl3, আর বাইরে আবার একটা দিয়ে আছে Cl। তাহলে এই ক্ষেত্রে আমার থার্ড ব্র্যাকেটের ভিতর কি একই লিগ্যান্ড না ভিন্ন লিগ্যান্ড? ভিন্ন লিগ্যান্ড। ভিন্ন লিগ্যান্ড থাকলে কার নাম আগে? ঋণাত্মকের নাম আগে। তাহলে এর তো কোনো চার্জ নাই, তাহলে এইটা আমার কি লিগ্যান্ড? ঋণাত্মক লিগ্যান্ড। তাহলে এই ঋণাত্মক লিগ্যান্ডের নাম আমার কি করতে হবে? সবসময় আগে করতে হবে। তাহলে আগে করলে কয়টা আছে? 3টা আছে। কি হবে? ট্রাইক্লোরো। বুঝি? এইবার আমার এখানে অ্যামোনিয়া কয়টা আছে? 3টা। তাহলে কি হবে? ট্রাইঅ্যামিন। তারপরে এবার প্লাটিনামের চার্জ কত এখানে? দেখো প্লাটিনামের 4, প্লাটিনাম 4 বেরোয়। আর বাইরে ক্লোরিন থাকলে তাকে কি বলতে হবে? ক্লোরাইড। এই একই যৌগের একটা আছে এরকম -2। উপরটা কি বুঝেছি? তাহলে এটা কি হবে? তাহলে 6টা আছে, হেক্সা কোলোরো, প্লাটিনাম, ঠিক আছে। দেখো প্লাটিনেট, এটার চার্জ কি আছে? কথা কি ছিল? যদি ঋণাত্মক চার্জ থাকে যৌগের উপরে তাহলে তার শেষে কি বসাতে হবে? 8 বসাতে হবে। তাহলে প্লাটিনাম থেকে কি হয়ে গেল? প্লাটিনেট। এবারের আয়ন কত? 4। এটা কিন্তু খেয়াল করবো যে এখানে চার্জটা কি আছে।
মাইনাস আছে, চার্জ মাইনাস থাকার কারণে কি বলেছি, প্লাটিনেট। এবার তারপরে লাস্টে কি লিখবো, আয়ন। বুঝছি, আয়ন লিখতে হবে, আর যদি মাইনাস থাকে তাহলে এড করতে হবে, মাইনাস থাকলে এড করতে হবে। হ্যাঁ হ্যাঁ বুঝি না, এই ভিতরে এটা, হ্যাঁ তাহলে তখন তো এটার তো আমি তখন বাইরে তো Cl2 যদি হতো, মানে তুমি এরকম বলতেছো তো পিটি, এবার এখানে শুধু Cl2 বলো, পিটি ঠিক করে বলো, হ্যাঁ হ্যাঁ পিটি NH3 হোল 3, তারপরে Cl2 ব্র্যাকেট ক্লোজ, বাইরে Cl2। তা আসলে এরকম করলে এর সন্নিবেশ সংখ্যা মেলে না, এর সন্নিবেশ সংখ্যা মেলে, মানে এখানে 2, ঠিক করে বলো, ঠিক করে বলো, উদাহরণ ঠিক করে বলো, পিটি NH3 হোল 2 এবার Cl2, এটা ঠিক আছে, কিন্তু উপরেরটা সংখ্যা মেলে না, উপরেরটা ভুল আছে, উপরেরটা সঠিক নেই, এটা ঠিক আছে। তাহলে এটার ক্ষেত্রে আমি কি করবো, এই ক্লোরিনের নাম আগে, তাহলে এটা আবার কি বলবো, ডাইক্লোরো, তারপরে কি আছে, ডাইঅ্যামিন, ডাইঅ্যামিন, তারপরে আমার কি আছে, প্লাটিনাম, এখানে তো মাইনাস চার্জ নেই, প্লাটিনাম। এবার এখানে কি আছে, 4ই আছে, তুমি চার্জ বের করো 4, তারপর দেখো ক্লোরাইড। কত আছে, দেখো হচ্ছে কিনা, তুমি এই যে কটা করাই দিলাম, যদি এই অঙ্গীকার করা প্র্যাকটিস করো, তুমি শিওর থাকো এর মধ্যে থেকে ভাববে, এর ভিতর থেকেই ভাববে, শুধু প্র্যাকটিস করতে হবে এখন কিছু। আর কোনটা, যদি এটা হয়ে যায় আমরা লিগ্যান্ডের নামগুলো একটু লিখে নেব, লিগ্যান্ডের নাম, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ লিগ্যান্ডের নাম যদি না পারি তাহলে কিন্তু জৈবযৌগের নামকরণ পারবো না। তাহলে লিগ্যান্ডের নামের ভিতরে আমরা লিখবো Cl মাইনাস, তাহলে তাকে বলবো কি, ক্লোরো। তারপরে আছে F মাইনাস, তাকে বলবো ব্রোমো, সরি 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 সরি, F মাইনাস কে বলবো ফ্লোরো, ফ্লোরো, ফ্লোরো। Br মাইনাসে ব্রোমো, হ্যাঁ তারপরে আছে, আর যদি I মাইনাস থাকে তাহলে বলবো তাকে আয়োডো, মানে হ্যালোজেন গুলো সহজ। এবারে যদি আমার পানি থাকে তাকে বলবো অ্যাকুয়া, তারপরে যদি NH3 থাকে তাকে বলবো অ্যামিন, যদি NH2 থাকে, এই NH2 আবার মাইনাস চার্জ, তাকে বলবো অ্যামিডো। তারপরে যদি আমার থাকে NO2 মাইনাস, এর নাম নাইট্রো, NO3 মাইনাস নাইট্রেটো, তারপরে যদি থাকে SO4 2 মাইনাস সালফেটো, তারপরে যদি থাকে CO, CO থাকলে কার্বনিল, যদি থাকে NO, NO থাকলে তাকে বলবো নাইট্রোসিল। এর পাশাপাশি যদি OH থাকে তাহলে হাইড্রোক্সো, আর মোটামুটি তোমাদের এই কটা করলেই হয়, এই কটা যদি করি। আচ্ছা, আর এর সাথে আছে Cn মাইনাসটা লেখো, Cn মাইনাসটা থাকলে সায়ানো, হ্যাঁ শুধু NO চার্জ নেই, দেখো যার যেটা চার্জ আছে আমি সেটা চার্জ লিখে দিছি, চার্জগুলো একবার মুখস্থ করে ফেলতে পারলে ভালো হয়, যে Cl মাইনাস, F মাইনাস, Br মাইনাস, I মাইনাস লিখছি। আর মনে করো যেসব আসে তো এগুলো আসলে তোমাদের পরীক্ষায় খুব বেশি আসে না, আসলে নিয়মের তো শেষ নেই, অনেক আছে, নিয়মের কোনো শেষ নেই।
যেমন মনে করো এই যে পরীক্ষায় কোনোদিন আসেনি, তাও তোমার জন্য একটা লিখে দিচ্ছি। তো মনে করো আছে H মাইনাস, তাহলে হাইড্রাইডো, আমার কোনোদিন পরীক্ষায় আসে নাই, ওগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না। বুঝিনি? বুঝিনি? হ্যাঁ, সিএনএস জায়গায় যদি এনসি আসে, তখন শুধু একটু আইসো বসাতে হবে সামনে, আইসো সায়ানোল, তখন তাহলে এর চার্জ কিন্তু মাইনাস। সিএন এর জায়গায় যদি এনসি আসে তাহলে লিখতে হবে আইসো, শুধু নামের আগে একটু আইসো অ্যাড করতে হবে। আর তো তোমাদের তো খুব বেশি আসে না, বুঝিনি? জৈবলিকান এখন জৈবলিকান লিখবো, এ কটা লেখা হলো কেন দেখো। এটা লেখা হয়েছে, যদি এই কটা লেখা হয়, এবার আমরা দুই একটা জৈব লিগান্ডের নাম শিখে রাখবো, বেশি শেখা লাগবে না। দুই একটা জৈব লিগান্ডের নাম শিখবো। তাহলে জৈব লিগান্ড আগের গুলো লিখেছি সব অজৈব। কি ব্যাপার, মিস করে কেন? জৈব লিগান্ডের ভিতরে যদি কখন আমি ইটি পাই, শুধু ইটিতে ইথাইল, এটিতে ইথাইল, যদি ইএন পাই তাহলে ইথিলিন ডায়ামিন, ইথিলিন ডায়ামিন। ওই যে ডিএম যে যদি পাই, ডাইমিথাইল গ্লাইওক্সিমেটো, তারপরে যদি পিওয়াই পাই, পিওয়াই তে বলবো পিরিডি, মূলত পিরিডিন থেকে আসছে তাই আমরা সাধারণত বলি পিরিডি। আর তো খুব বেশি আসে না বোর্ড পরীক্ষায়। বলে দিচ্ছি, সাধারণত জৈব লিগান্ডগুলোর চার্জ থাকে না, বেশিরভাগই সবাই প্রশমিত, এদের চার্জ থাকে না সাধারণত, আর দুই একটাই থাকে, বেশিরভাগগুলোই থাকে না। হ্যাঁ, মোটামুটি এই কটা করলেই জৈব লিগান্ড হয়ে যাবে, এর বেশি লাগবে না। আর ওই একটু আগে একটা লিখছিলাম না যে ফিনাইল আইসোসায়ানাইড, ওইটা একটু সাথে লিখে রাখবা। ওই যে এটা যেটা ছিল যে C6H5CN, এর নাম কি বলেছি? ফিনাইল আইসোসায়ানাইড। এই কটা একটু মনে রাখবো জৈব লিগান্ডের ক্ষেত্রে। হ্যাঁ, সবগুলোর তো কোনো চার্জ নেই, এরও কোনো চার্জ নেই, পিরিডির কোনো চার্জ নেই, তাহলে এগুলো চার্জ নেই। ইথাইলের কোনো চার্জ, ইথাইলের তো চার্জ এমনি নেই। কোনটা? হ্যাঁ, এইটার চার্জ নেই, প্রশমিত, কোনটা চার্জ নেই, নিতে করে দিচ্ছি। দেখো, এরপরে আমার একটু আরেকটা জিনিস জানতে হবে, এটা হচ্ছে ধাতুর নাম। যদি ঋণাত্মক চার্জ থাকে ধাতুর নাম, তাহলে ধাতুর নাম আয়রন থাকলে তাকে কি বলবো? ফেরেট। প্লাটিনাম থাকলে প্লাটিনেট। তারপরে অ্যালুমিনিয়াম থাকলে অ্যালুমিনেট। তারপরে দেখি আর কি কি আছে তোমাদের, অনেক ধাতু তো, যেমন ক্রোমিয়াম থাকলে ক্রোমেট। তারপরে কপার থাকলে কাপরেট বা কপরেট। সিলভার থাকলে আর্জেন্ট দেখাচ্ছে, আর্জেন্টেট। তারপরে আর কি আছে? নিকেল থাকলে নিকোলেট। নিকেলেট। আর হচ্ছে কোবাল্ট লিখলাম না? ও, কোবাল্ট থাকলে কোবাল্টেট। কোবাল্ট থাকলে কোবাল্টেট। কোবাল্টেট। মোটামুটি এই কটাই পরীক্ষায় বারবার আসছে, যে কটা আসছে। আর জিঙ্ক থাকলে জিঙ্কেট।
মোটামুটি এই কটা করলে ঘুরে ফিরে এর ভিতর থেকেই আসে সবসময়। যে আয়রন থাকলে ফেরেট, প্লাটিনাম থাকলে প্লাটিনেট, অ্যালুমিনিয়াম থাকলে অ্যালুমিনেট, ক্রোমিয়াম থাকলে ক্রোমেট, কপার থাকলে কাপরেট বা কপরেটও বলা হয়। আর পরেরটা হচ্ছে আর্জেন্টেট, তারপর হচ্ছে নিকেল থাকলে নিকোলেট, কোবাল্ট থাকলে কোবাল্টেট, জিঙ্ক থাকলে জিঙ্কেট। যদি মোটামুটি এই নামগুলো মনে থাকে তাহলে আমরা নামকরণতে যাই আসুক তাই পারবো। ব্রোমাইড বলবো, হ্যাঁ ব্রোমিন থাকলে ব্রোমাইড হবে যদি লাস্টে কোনো কিছু থাকে। যাই হোক, মোটামুটি যদি আমরা এগুলো করি তাহলে জটিল যৌগের যে নামকরণগুলো আছে সেগুলো সবগুলোই পারা যাবে কম বেশি। আর যদি আমরা নামকরণের নিয়মগুলো মনে রাখতে পারি তাহলে জিনিসটা খুব সহজেই পারা যাবে।